বিভিন্ন তথ্য জানছিলাম আপনার কাছ থেকে। বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হচ্ছে ভারতের পুলিশ বিহারে তার শেষ লোকেশন পেয়েছিল মোবাইলের, আপনিও বলছিলেন এই কথাটি, এবং এরপর 14ই মে তার ফোন বন্ধ হয়ে যায়। তারপরও আজিমের ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে সে দিল্লি চলে গেছে। আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই যে কবে নাগাদ ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল এবং বিহারের শেষ লোকেশনটি বিহারে পাওয়া গিয়েছিল সেটা কত তারিখে পুলিশ জানতে পেরেছিল, তারিখটি কী ছিল, সে বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে? দেখুন ফারহানা, আপনাকে বলি, এই যে ঘটনা, সেই ঘটনার শুরু থেকেই কিন্তু রহস্য। 12 তারিখে গোপাল বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছালেন আনারুল আজম, বাংলাদেশের সাংসদ। 13 তারিখ দুপুরে 11:30 নাগাদ তিনি গোপাল বিশ্বাসকে বলেন তিনি ডাক্তার দেখাতে যাবেন, এবং তিনি নিজেই কিন্তু একটি ভাড়ার ট্যাক্সি তিনি বুক করেন, এবং সেই ট্যাক্সিটি কিন্তু গোপাল বিশ্বাসের বাড়ির সামনে আসেনি। তিনি যে লোকেশনটা দিয়েছিলেন তার বাড়ি থেকে প্রায় 800 থেকে 900 মিটার দূরে, এবং সেখান থেকেই তিনি গাড়িতে ওঠেন। অর্থাৎ যে ট্যাক্সিতে উঠেছিল গোপাল বিশ্বাস কিন্তু সেই ট্যাক্সি দেখেননি। দ্বিতীয় যেটা বিষয়, তিনি ঘন্টাখানেক বাদে, রওনা দেওয়ার ঘন্টাখানেক বাদে তিনি তার বন্ধু গোপাল বিশ্বাসকে বলেন যে তিনি রাতে একসঙ্গে আর কি খাবেন না এবং রাতে ফিরবেন না, কারণ তিনি বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। মেসেজ করেন এবং তাকে যেন ফোন না করা হয় এমনটা কিন্তু তিনি বলেন। এরপর 15 তারিখ তিনি কিন্তু গোপাল বিশ্বাসকে আবার মেসেজ করেন যে তার সাথে বিশেষ কিছু ভিআইপি আছেন, বেশ কিছু ভিআইপি আছেন, ভিভিআইপি আছেন, তো তাকে যেন ফোন না করে ফোন করে যেন বিরক্ত না করা হয়, এবং যা কথা সেগুলো যেন মেসেজে বলা হয় তিনি দিল্লি পৌঁছে গেছেন। 15 তারিখে কিন্তু এই হোয়াটসঅ্যাপ কথোপকথন। এরপর হঠাৎ করে কিন্তু বাংলাদেশের একটি ফোন যায়, তার যে পিএস আছে তার কাছে, আনারুল আজম, তিনি ফোন করেন কিন্তু তিনি ফোনটি ধরতে পারেননি। এর পরবর্তীতে তিনি যখন ফোন ব্যাক করেন আর ধরেন না। পরিবারের সদস্যরাও কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারছিলেন না, এবং সেটা 17 তারিখ কিন্তু জানতে পারেন এই গোপাল বিশ্বাস, তাকে বলা হয় তার পরিবারের তরফ থেকে, অর্থাৎ আনারুল আজমের পরিবারের তরফ থেকে। 18 তারিখ বরানগর থানা, যেটা ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে পড়ে, তাকে বলা হয়, সেখানে তিনি অভিযোগটা কিন্তু করছেন বিস্তারিত বর্ণনা দিয়ে, কবে এসছেন এবং কি কখন তিনি গেছেন, এবং নিখোঁজ একটা ডায়েরি করেন যে তার পরিবারের সদস্যরাও কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না। তদন্ত শুরু করে পুলিশ, এবং শুরু থেকেই পুলিশ এটা যেহেতু বাংলাদেশের সাংসদ, সাথে সাথে পদস্থ আধিকারিকদের জানায়, পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর মারফত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সেটা ফরওয়ার্ড করে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকে, এবং বিদেশ মন্ত্রক সাথে সাথে বাংলাদেশে যোগাযোগ করে। ইতিমধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকেও কিন্তু যোগাযোগ করা হয় পুলিশের সাথে, এবং দুই দেশের গোয়েন্দা থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিক সবাই কিন্তু তদন্ত যার যার মতো করে শুরু করে। তো স্বাভাবিকভাবেই অর্থাৎ 15 তারিখে শেষ হোয়াটসঅ্যাপে কথা হয়েছে গোপালের সাথে আমাদের আনোয়ারুল আজিমের। সেক্ষেত্রে 14 তারিখে মানে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে 14 তারিখে বিহারে তার অবস্থান পাওয়া যাচ্ছিল, তো ফোনের লোকেশনটি পাওয়া যাচ্ছিল বিহারে। সেক্ষেত্রে বিহার থেকে দিল্লির দূরত্ব ঠিক কতখানি, যে এই সময়ের মধ্যে তিনি দিল্লি পৌঁছে গেছেন, নাকি তার হয়েই আসলে অন্য কেউ সেই টেক্সট চালাচ্ছিল বলে মনে করছে পুলিশ, বা তার ফোনটি ব্যবহার করে? 18 তারিখ যখন তদন্ত শুরু করে পুলিশ, প্রথম কিন্তু মোবাইল ট্র্যাক করে এবং লোকেশন আর কি চেষ্টা করে, এবং তখনই জানতে পারে যে বিহার এবং ঝাড়খণ্ডের একটা সন্নিকট এলাকায় সেখানে কিন্তু তার ফোন অবস্থান করছে। এরপর কিন্তু ফোনে রিং হচ্ছিল, কোনো রকম ভাবে ধরছিল না। এটা হচ্ছে 20 তারিখের ঘটনা। এরপর পুলিশের যেটা দাবি যে তাহলে কি তিনি অন্য কোথাও অবস্থান করছেন আর তার ফোন তার কাছে নেই, এমনটা কিন্তু পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল। কারণ পুলিশ আরেকটা যেটা করে, আনারুল আজম যে চালককে নিয়ে তিনি গোপাল বিশ্বাসের তাকে জেরা তাকে খুঁজে নি, এবং জেরা করার পর তার থেকে বেশ কিছু তথ্য পায়। শুধু তাই নয়, পুলিশ তদন্তে নেমে বেশ কিছু জিনিস কিন্তু উদ্ধার করে
গোপাল বিশ্বাস যিনি নিখোঁজের ডায়েরি করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করে, তাকে বেশ কয়েকবার হয় কিন্তু জেরা করে পুলিশের কাছে অনেক কিছু তথ্য উঠে আসে এবং গোয়েন্দা মারফত বেশ কিছু ডিজিটাল এভিডেন্স সহ এবং একটি ডায়েরিও উদ্ধার হয়। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু কানাঘুষো একটা শোনা যাচ্ছিল যে আনারুল আজম তিনি কলকাতাতেই আছেন এবং গত দুদিন ধরেই কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল হয়তো তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, তিনি কোনো চক্রান্তের শিকার হয়েছেন, তো হয়তো তিনি জিম্মি আছেন, হয়তো তাকে গুম করা হয়েছে, এরকম ভাবে কিন্তু নানা মহল থেকে উঠে আসছিল। সত্যজিৎ, আপনি রয়েছেন আমাদের সাথে।